Afternoon everyone, welcome to Smart Study Exam Preparation. আজকে তোমাদের একটা বিষয় আলোচনা করব তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু মানে হচ্ছে চায়নার সঙ্গে ভারতবর্ষের একটা নতুন একটা ইস্যু তৈরি হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে এবং চায়নার রেসপেক্টে। একটা গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে তো বিশাল একটা প্রতিবন্ধকতা বলা যেতে পারে। সেই বিষয়টা কি আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ঠিক আছে, দেখো, চায়না, আমরা শুনেছি যে সম্প্রতি চায়না পৃথিবীর সবথেকে লার্জেস্ট ড্যাম তৈরি করতে চলেছে। কোথায়? ব্রহ্মপুত্র নদের ওপর। এবার ব্রহ্মপুত্র নদ তো ভারতবর্ষে, কিন্তু ব্রহ্মপুত্র নদের যে অরিজিনাল সোর্স উৎপত্তি লাদাখের, যেটা চীনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেটাকে বলা হয় কি সাংপো রিভার। ঠিক আছে, এটা আমরা পড়েছি সাংপো রিভার। দেখো, এটা হচ্ছে, দেখো, ইয়ারলাং সাংপো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একটা ম্যাপ দেখতে পাচ্ছ। সেই ম্যাপের মধ্যে দেখো এই যে প্রবাহ, এটা হচ্ছে ইয়ারলাং সাংপো নামে পরিচিত। যেটা যখন ইন্ডিয়াতে ঢুকেছে সেটা হচ্ছে সিয়ং এবং ব্রহ্মপুত্র নামে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে। তো চায়না একটা, মানে কি বলবো, একটা বিশাল কৌশল, মানে চায়নার যে চিন্তাভাবনা বিশাল, মানে প্যাঁচের চিন্তাভাবনা থাকে না, এক একজন প্রতিবেশী খুবই প্যাঁচের লোক। তো চায়না হচ্ছে এমন একটা দেশ যে কিনা এখন যেহেতু যুদ্ধ ভারত চায়নার সঙ্গে সরাসরি যুদ্ধ হচ্ছে না, কিন্তু এরা হচ্ছে স্নায়ু যুদ্ধ চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবং ভারতের ক্ষেত্রে এটা খুবই প্রতিবন্ধকতা যদি তৈরি হয়, তাহলে কিন্তু বিরাট চাপ তৈরি হয়ে যাবে। কেন বিরাট চাপ হবে? দেখো, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ উপরে, অরুণাচল প্রদেশ ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ, এবং তার উপরে সামান্য একটা উপরে চায়নার বর্ডার আছে, লাদাখ। এই লাদাখে নির্মাণ করতে চলেছে। দেখো, এটা দেখতে পাচ্ছ, ম্যাপ দিয়ে দেখানো হয়েছে। এই অংশে অরুণাচল প্রদেশের সামান্য একটু ওপরে সাংপো নদীর ওপর নির্মাণ হতে চলেছে পৃথিবীর বৃহত্তম, অর্থাৎ লার্জেস্ট বাঁধ। ঠিক আছে, যেটা ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। দেখো, চায়না প্ল্যান টু মেগা ড্যাম অন দি ইয়ারলাং সাংপো রিভার, যেটা ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত ভারতবর্ষে। ঠিক আছে, যা পৃথিবীর যদি বৃহত্তম বাঁধ নির্মাণ করা হয়, তাহলে ভারতের মধ্যে কি প্রভাব পড়বে? একটা ভূ রাজনৈতিক একটা, মানে বিশাল সমস্যা তৈরি হয়ে যাবে ভারত এবং চীনের মধ্যে। কন্টিনিউয়াস তো চীন ভারতের সঙ্গে সীমান্তের যে সমস্যা, সেটা তৈরি করেই চলেছে। কিছুদিন আগে লাদাখের সেনার মধ্যে ভারত এবং ভারত এবং চীনের মধ্যে যে লাদাখের যে সীমান্ত, সেখানেই সেনাদের মধ্যে সমঝোতা হয়েছে। এবং তার মধ্যে আবার চীন পৃথিবীর সবথেকে বড় ড্যাম নির্মাণ করতে চলেছে সাংপো নদীর ওপর। ফলে এই নিম্ন উপত্যকায়, অর্থাৎ এই যে নিচের দিকে তো প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, নিম্ন উপত্যকায় মানে কারা পড়ছে? অরুণাচল প্রদেশ এবং ভারতবর্ষের আসাম, এবং তার নিচে বাংলাদেশ। তো আমাদের অরুণাচল প্রদেশ, আসাম এবং হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই ব্রহ্মপুত্র নদ। এবার হচ্ছে আমাদের মেন বিষয় হচ্ছে, যদি এই বাঁধটা নির্মাণ হয়, তাহলে ভারতের কি ক্ষতি হবে, চীনের কি লাভ হবে? লাভ তো অবশ্যই হবে চীনের, ভারতের ক্ষতি হবে, এবং ভারতের ব্যাপক পরিমাণে ক্ষতি হবে, যেটা কিনা চীন সরাসরি যুদ্ধের মাধ্যমে না করে এই ড্যামের মাধ্যমে, অর্থাৎ এখানে যদি বলা যায় সেটা হচ্ছে ড্যামের যুদ্ধ, অর্থাৎ যে জল নিয়ে যে যুদ্ধ, সেই জল নিয়ে যুদ্ধ করতে কিন্তু পিছু হবে না। মানে কি, অতি সহজে, মানে কারোর সঙ্গে যুদ্ধ না করে কোনো আমার প্রতিদ্বন্দ্বীকে বা আমার এনিমিকে আমি অতি সহজে তা ডিফিটেড করতে পারি। একটা বিশাল, মানে স্ট্র্যাটেজি চায়নার। কীরকম? দেখো, এই ড্যামটা নির্মাণ হলে কি হবে, বিশেষ করে বর্ষার সময় প্রচুর পরিমাণে পৃথিবীর মধ্যে সবথেকে, আমাদের যদি বলা হয় ভারতবর্ষের সবথেকে লার্জেস্ট নদী কি, লার্জেস্ট নদী মানে হচ্ছে সবথেকে বেশি জল প্রবাহিত হয় কোন নদীর ওপর দিয়ে? ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে। সেই কারণে ভারতের আসাম রাজ্যে সবথেকে বেশি বন্যা হয়, আমরা জানি, তাই না? যদি বলা হয় ভারতের সবথেকে বন্যাপ্রবণ রাজ্যের নাম কি? আসাম। কেন? কারণ প্রচুর পরিমাণে জল ব্রহ্মপুত্র নদ দিয়ে আসামের মধ্য দিয়ে সমতল তো প্রবাহিত হয়, ফলে প্রচুর বর্ষার সময় বন্যা হয় প্রায় প্রতি বছর। এবার আসছি, বর্ষার সময় যদি এই ড্যাম প্রচুর পরিমাণে জল মানে সঞ্চয় করে রাখবে, ড্যাম মানে বুঝতে পারছো, ওয়ার্ল্ড লার্জেস্ট ড্যাম মানে কত বড় ড্যাম।
এবং সেটা যদি বর্ষাকালে হঠাৎ করে যদি এই ড্যাম থেকে জল ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, পুরো অরুণাচল প্রদেশ, আসাম পুরো ডুবে যাবে, অর্থাৎ নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে পুরোই ডুবে যাবে, সমভূমিগুলো যেগুলো আছে পুরোটাই ডুবে যাবে, এবং ডুবে যাওয়া মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, যেটা সামলানো অসম্ভব ভারতবর্ষের পক্ষে। ঠিক আছে, আর কি ক্ষতি হবে, যে মানে ইকোনমি মানে কি, কৃষি শিল্প সব কিছু ধ্বংস হবে, কৃষি শিল্প ঘর বাড়ি থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব কিছু ধ্বংস হবে বর্ষাকালে যদি এই ড্যাম থেকে জল ছাড়া হয়। সঙ্গে এই জলগুলো অবশ্যই বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে, বাংলাদেশও ক্ষতি হবে, কিন্তু বাংলাদেশকে আমি পেছনে রাখছি, আমি ইন্ডিয়ার রেসপেক্টে দেখছি। আর কি হবে, এটা গেল মানে বর্ষাকালে সময় কি ধরনের চায়না ইন্ডিয়ার ওপর অ্যাটাক করতে পারে। ওকে, দ্বিতীয় হচ্ছে গ্রীষ্মকালে। দেখো গ্রীষ্মকালে এই ব্রহ্মপুত্র নদের জল আমরা কি করি, ইউজ করি, মানে এই অঞ্চলগুলো ইউজ হয়। এবার গ্রীষ্মকালে যদি এই জলটা আটকে দেয়, অর্থাৎ যদি বন্ধ করে দেওয়া হয় গেটের, মানে জল আসতে না দেওয়া হয়, তাহলে কী হবে, এই অঞ্চলগুলো খরা তৈরি হয়ে যাবে, কৃষিকাজ হবে না, স্বাভাবিকভাবে যেটা উৎপাদন হতো সেটা কৃষিকাজ হবে না, নানা ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, খরা মরশুমে আমাদের কী হবে, এই অঞ্চলে কৃষিকাজ, পানীয় জল সরবরাহ বা জলবিদ্যুৎ উৎপাদন সমস্ত কিছুই কী হবে, কমে যাবে। ঠিক আছে, শুধু কেবল জল বন্ধ করে দিলে এটা হবে না, তাহলে জলপ্রবাহ বন্ধ হলে কি হবে, আস্তে আস্তে পলির জমে যাবে, তাই না, এবং আস্তে আস্তে যে এই জল ছাড়া যদি জলের পরিমাণ যদি কম আসে তাহলে কি হবে, প্লাবনভূমি যেটা বন্যার কারণে মানে কি উপকূলবর্তী অঞ্চলে প্লাবিত হতো, তার ফলে কি হতো, ভূমির উর্বর হতো, সরি, তো এই ভূমি উর্বরতা হতো, তাহলে কিন্তু এটা যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে, প্লাবনভূমি ভালো উর্বর হবে না, ফলে কি হবে, স্বাভাবিকভাবে উৎপাদন কমে যাবে, তাই না। তাহলে ভারতের মিষ্টি জলের যে সোর্স, প্রায় মানে এই ব্রহ্মপুত্র নদ ভারতবর্ষের যে জল আছে না, মিষ্টি জলের প্রায় 30% সোর্স, উৎস, এটাও কিন্তু আর হবে না। সেই কারণে এই নদীটা, এই অববাহিকা অর্থাৎ ব্রহ্মপুত্র অববাহিকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি জীববৈচিত্র্য রয়েছে, সেই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক আছে, তো এটা যদি মানে হয়ে থাকে তাহলে ভারত আর বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো, এটা তো গেল আমাদের ভারতবর্ষের ক্ষতি, এবার চীনের লাভ কী হবে, লাভ তো অবশ্যই হবে, সঙ্গে হচ্ছে যে স্ট্র্যাটেজি নিয়েছে চীন ভারতকে চাপে রাখার জন্য যে স্ট্র্যাটেজি নিয়েছে, সেই স্ট্র্যাটেজি হিসাবে তারা কি করছে, তারা বলছে যে কি আমরা মানে যে অজুহাত নিয়ে আর কি ড্যামটা তৈরি করছে, ড্যামটা তো অবশ্যই প্রাকৃতিকভাবে খুবই মানে কি বলবো প্রতিকূল অবস্থায় তৈরি হবে। কেন, যদি ভারতবর্ষের এই হিমালয় পার্বত্য অঞ্চলে এই ড্যাম, এত বড় ড্যাম তৈরি করা হয়, তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এই এত ব্যাপক পরিমাণে জল আবার হিমালয় পার্বত্য অঞ্চলে, যেটা কিনা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল, যেখানে প্রতিনিয়ত ভূমিকম্প হয়, তাহলে এই ভূমিকম্প হওয়ারও সম্ভাবনা বাড়বে, তাই না। প্লেট টেকটনিক রিজিয়ান, তো এটা তো প্লেট টেকটনিক, আমরা তো জানি নবীন ভঙ্গিল পর্বত, আর আমাদের হিমালয়ে কী হয়, কন্টিনিউয়াস তো ভূমিকম্প হতে চলেছে, নবীন ভঙ্গিল পর্বত, এবং এটা হচ্ছে দুটো পাতের সীমান্তে অবস্থান করছে, ফলে এত পরিমাণ জলের যদি চাপ সহ্য করতে না পারে স্বাভাবিকভাবে ভূমিকম্প হবে। তাহলে ভূমিকম্প হলে আমাদের উত্তর পূর্ব ভারতের বিশাল অঞ্চল অর্থাৎ অরুণাচল প্রদেশ, সিকিম থেকে শুরু করে আসাম বিস্তীর্ণ অঞ্চলে ভূমিকম্প হবে, তাহলে ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, তাই না। আর্টিফিশিয়ালভাবে যদি আমরা বাঁধ নির্মাণ করে জল ধরে রাখি তাহলে তো একটা প্রকৃতির যে ভারসাম্য সেটা নষ্ট হবে, প্লেটের যে ভারসাম্য সেটা নষ্ট হবে, প্লেটের ভারসাম্য নষ্ট হলে অবশ্যই কী হবে, ভূমিকম্প হতে পারে, হবে ব্যাপক পরিমাণে ভূমিকম্প হবে, তাই না। এটা হচ্ছে একটা ক্ষতিকর দিক আমি বললাম। এবার চায়নার লাভ কি, চায়না বলছে যে ভাই আমরা যদি এখানে বাঁধ নির্মাণ করি তাহলে আমাদের লাদাখের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক উন্নতি হবে, কর্মসংস্থান হবে, আঞ্চলিক ডেভেলপমেন্ট হবে, এই কারণে আমরা বাঁধ নির্মাণ করছি। এটা হচ্ছে চীনের যুক্তি। চীন বলছে যে আমরা যদি এখানে বাঁধ নির্মাণ করি আমরা মানে তাহলে কী হবে, আমাদের এই অঞ্চলের আঞ্চলিক উন্নয়ন হবে, এবং সঙ্গে কী হবে, আরও 2 নম্বর যে পয়েন্টটা চীন বলছে, অর্থাৎ সরি 2 নম্বর পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে এই অঞ্চলের ওপর যদি ড্যাম নির্মাণ করা হয় তাহলে কী হবে,
ব্যাপক বিদ্যুৎ উৎপাদন করা হবে। তাহলে এই ব্যাপক বিদ্যুৎ উৎপাদন করার মাধ্যমে চীন বলতে চাইছে যে ভাই আমরা পুনর্নবীকরণ শক্তির ওপর বেশি জোর দিচ্ছি, সেই কারণে আমরা আর কয়লা ইউজ করব না, আমরা আর খনিজ তেল ইউজ করব না, আমরা হচ্ছে পুনর্নবীকরণ শক্তির ওপর বেশি জোর দিচ্ছি। এবং যখনই পুনর্নবীকরণ শক্তির ওপর জোর দেওয়া হচ্ছে তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি ততটা চাপ তৈরি হবে না আন্তর্জাতিক ক্ষেত্রে। কারণ কিছুদিন আগে COP29-এ এইটাই সিদ্ধান্ত হয়েছে যে পৃথিবীর সমস্ত দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাবে বা হচ্ছে অন্যান্য যে রিনিউয়েবল এনার্জি রয়েছে সেইগুলো উৎপাদন বাড়াবে। তাহলে চায়না একটা পজিটিভ দিকও নিয়েছে যে আমরা পুনর্নবীকরণ শক্তি বাড়ানোর জন্য আমরা পৃথিবীর সবথেকে বড় বাঁধ নির্মাণ করেছি, যেখানে প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন হবে, কোনো পরিবেশের ক্ষয়ক্ষতি হবে না, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আমরা এটা করতে চাইছি। তাহলে দেখো চীন এমনভাবে এর কৌশলী মানে এই পেঁয়াজটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মানে আমাদের পক্ষে বোঝা খুবই চাপের ব্যাপার। একদিক থেকে তারা কি করছে, রিনিউয়েবল এনার্জির মাধ্যমে এবং আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে তারা নিজেদের ডেভেলপমেন্ট করছে, সঙ্গে কিন্তু যে প্রতিবেশী ভারতবর্ষ রয়েছে যার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না, ভারতকে চাপে ফেলার জন্য একটা স্ট্র্যাটেজি, বিশাল ডিপলি স্ট্র্যাটেজি নিয়েছে, যার মাধ্যমে অতি সহজে চীনকে পরাস্ত করতে পারবে, চীন ভারতকে পরাস্ত করতে পারবে। তাই না? তোমাদের কি মনে হয়? এটা তো অবশ্যই একটা বিশাল একটা চীনের স্ট্র্যাটেজি, তাই না? এবার ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত? আমাদের চিন্তাভাবনা অবশ্যই ভারতের পদক্ষেপ নেওয়া উচিত। অবশ্যই আমাদের অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে যে ব্রহ্মপুত্র নদী রয়েছে, সেই নদীর ওপর ভারতের উচিত অরুণাচল প্রদেশে এই ব্রহ্মপুত্র নদীর ওপর একটা জলবিদ্যুৎ নির্মাণ করা উচিত, প্রকল্প বাঁধ নির্মাণ করা উচিত চীনের মতো। এবং সেটাও করা হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রায় 10 গিগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কিন্তু ভারত সরকার ভালো সিদ্ধান্ত নিলেও কিন্তু আমাদের নানা ধরনের সমস্যা সেই সমস্যাগুলো কী? স্পেশালি বিরোধীদের চাপ, সঙ্গে পরিবেশগত একটা ব্যাপার চলে আসে। ভারতবর্ষের পরিবেশগত ব্যাপার থাকে, মানে ওই ব্রহ্মপুত্র নদীর ওপর যদি বাঁধ নির্মাণ করা হয়, ব্যাপক বায়োডাইভার্সিটি নষ্ট হবে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে। এবার পরিবেশবিদরা বলবে যে ভাই এই ড্যাম নির্মাণ হলে প্রচুর পরিমাণে গাছ কাটতে হবে, একটা বাস্তুতন্ত্র নষ্ট হবে, পরিবেশের সমস্যা তৈরি হবে। ঠিক আছে, এটা বিরোধীরা এবং যে পরিবেশবিদরা রয়েছে তারা একটা চাপ তৈরি করবে। ফলে ভারতবর্ষে একটা নানা ব্যাপক সমস্যা আছে আর কি তৈরি করতে গেলে। ঠিক আছে, এবং এটা যদি করা হয় তাহলে অবশ্যই এটাকে ডিফিটেড করার জন্য, অর্থাৎ এটাকে প্রতিবন্ধকতা যে আসছে সেটাকে বাধা দেওয়ার জন্য এটাই করা যেতে পারে। বৃহৎ স্বার্থে, আমাদের ভারতবর্ষের বৃহৎ স্বার্থে কিন্তু পরিবেশবিদ এবং বিরোধী সমস্ত একজোট বেঁধে কিন্তু আমাদের চীনের যে বাঁধ নির্মাণ করেছে, সেই বাংলাদেশের মতো আর কি ফারাক্কা বাঁধের বিপরীতে একটা বাঁধ নির্মাণ করা। ঠিক আছে, ওটা তো আর কি ছেলে খেলা আর কি, বিষয়টা হচ্ছে সেটা না। এটা চীনের আমাদের ভারতবর্ষের অরুণাচল প্রদেশে একটা বাঁধ নির্মাণ করা অবশ্যই উচিত, যদি এটাকে কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, এটা একটা চীনের একটা বিশাল উদ্যোগ আর কি, আঞ্চলিকভাবে আমাদের ভারতবর্ষকে চাপে ফেলা। এবং অ্যাকচুয়ালি এটা আন্তর্জাতিক যে জলবন্টন চুক্তি না, এটা করা হয়নি। যেমন ভারত এবং বাংলাদেশের মধ্যে জলবন্টন চুক্তি রয়েছে যে এত পরিমাণ জল ছাড়তে হবে একটা ফিক্সড, বা ভারত পাকিস্তানের মধ্যে জলবন্টন চুক্তি রয়েছে, কিন্তু চীনের সঙ্গে কোনো জলবন্টন চুক্তি নেই। ফলে কিন্তু ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারবে না, এটাই একটা সমস্যা বড়, তাই না? এটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, ভারত চীনের উপর চাপ সৃষ্টি করতে পারবে না যে এরকম বাঁধ নির্মাণ করা যাবে না, বা বাঁধ নির্মাণ করলে আমাদের জলের ক্রাইসিস হবে, বা হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এটা হচ্ছে ভারতবর্ষের একটা নেগেটিভ পয়েন্ট। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারবে না ইচ্ছা থাকলেও। ঠিক আছে, ফলে কূটনৈতিক দিক থেকে চীন কিন্তু ভারতের ওপর একটা ব্যাপক চাপ সৃষ্টি করে রেখেছে, এবং ভবিষ্যতে আরও জটিল হতে পারার সম্ভাবনা, বা জটিল হবে তার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা খুবই ভালো
ইনফরমেশান আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সঙ্গে চীনের, ঠিক আছে, এই বিষয়টা আমি ডিসকাস করে দিলাম। আশা করি তোমাদের ইউজফুল হবে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ইউজফুল বলে মনে হয়, যদি ভালো লাগে, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।